হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ইহসানের মেজাজ খারাপ। সে বলল, নিজের হাতের অখাদ্য খেয়ে অকালে বউ বিধবা করতে চাই না। লোকে আমার পুরুষবোধ নিয়ে ঠাট্টা করবে গুল। ওর বলার ভঙ্গি দেখে সিজার হাসি পেল, হেসেও ফেল। ইহসানের রাগ হলো তা দেখে। চিবিয়ে বলল, আর বুকে আদর না করে মরতেও চাই না গি। সিজার মুখের হাসি গায়েব হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আড়ষ্টতা এসে ভর করল আচমকাই। ওড়না মুঠোয় নিয়ে বসে রইল চুপচাপ। এদিকে কথাটা বলে নিজেও অপ্রস্তুত হয়ে পড়েছে ইহসান। সে তো এমন কিছু বলতে চায়নি, তার তেমন কোনো ইন্টেনশনও নেই। সিজা কি ওকে খারাপ ভাবল? ইহসান পরিস্থিতি স্বাভাবিক করতে সিজাকে বলল, রাত বাড়ছে, গোসলটা সেরে নে। ব্যাগে জামাকাপড় আছে, যেটা পছন্দ পড়ে নে গি। সিজা যেন অনুমতির অপেক্ষায় ছিল, সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়াল। পা বাড়াতেই ইহসান পেছন থেকে ডেকে ধীর স্বরে বলল, সাইজে কমবেশ হতে পারে, আপাতত মানিয়ে পড়। পরের বার কেনাকাটা করতে গেলে সাইজ বলে দিস। সিজা বেশ অপ্রস্তুত বোধ করছিল, চাইছিল ইহসানের দৃষ্টির আড়াল হতে। তাই কোনমতে মাথা নেড়ে জামাকাপড় নিয়ে চলে গেল বাথরুমে। ওর যাওয়ার পানে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল ইহসান। জীবনটা কেমন হুট করেই পাল্টে গেল। কখনো প্রেম ভালোবাসা বিয়েশাদী নিয়ে না ভাবা জীবনটাতে সিজার আগমন ইহসানের জীবনের সবচেয়ে অকল্পনীয় এক অধ্যায়। আচ্ছা, খুব তো মেয়েটাকে সে নিজের জীবনে জড়াল। একবারও তো ভাবল না মেয়েটা ওর কাছে সেফ থাকবে কিনা, ভালো থাকবে কিনা। সে যদি এ দুটো গুরু দায়িত্ব পালন করতে না পারে তাহলে? সিজাকে যদি সে প্রোটেক্ট করতে না পারে তাহলে নিজের কাছেই সে ছোট হয়ে যাবে। আর নিজেকে কাপুরুষ সে ভাবতে পারে না, চায়ও না। এর থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে সে ভালোবাসবে। সন্ধ্যায় বাবা আর ভাইদের সাথে তার হওয়া ঝামেলা আর বাগবিতণ্ডা থেকেই সে বুঝে গেছে বিয়ের ব্যাপারটা তারা এত সহজে মানবেন না, কোনো না কোনো ঘট পাকাবেই। আসলে নিজের রক্তের মানুষগুলোকে শিরায় শিরায় চেনা আছে ইহসানের। স্বার্থে আঘাত পড়লে বা তাদের অবাধ্য হলে যে কোনো জঘন্য কাজ তারা বিনা দ্বিধায় করে ফেলে। আপনপর মানে না। বাইরের দুনিয়ার মানুষ ভাবে শেখ বাড়ি হল শান্তি আর পুণ্যের ঘর, অথচ চৌকাঠের ভেতর থাকা মানুষগুলোই জানে এ বাড়ির লোকেরা কতটা নিকৃষ্ট। এই নিকৃষ্টদের নষ্ট দৃষ্টি থেকে সিজাকে রক্ষা করতে পারবে তো সে? ইহসানের মস্তিষ্কটা হাজারো চিন্তায় বিভ্রান্ত হতে লাগল, বুকের ভেতর অদৃশ্য হাঁসফাঁস। আচমকাই শক্তপোক্ত বলিষ্ঠ শরীরটাতে কোনো বল পাচ্ছিল না, সে মেরুদণ্ডে চিনচিনে ব্যথা হচ্ছে। তখনকার মারামারির ফল এটা। অবসাদে ভেঙে আসছে শরীর। ব্যথায় তাড়নায় মুখটা বিকৃত হল ইহসানের। কোনমতে একটা পেইন কিলার খেয়ে নিয়ে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। শুতেই ব্যথাটা যেন কড়মড়িয়ে উঠল। সহ্য করে নেয়ার চেষ্টা চালাল ইহসান। তাতে কাজ হল। সময় নিয়ে ব্যথাটা কমল। অন্য সব দিন এই রাত 12টার সময় সে ঘুমে থাকত। তার জীবনটা খুব গোছানো, সময় মেনে চলে। কিন্তু গত কয়েকদিনের কর্মকাণ্ডে সে বুঝে গেছে তার জীবনটা আর কখনো আগের মতো স্বাভাবিক হবে না, গোছানো হবে না। সিজা গোসল সেরে বেরিয়ে দেখল ইহসান ঘুমিয়ে পড়েছে। মাথার নিচে দুটো বালিশ দেয়া, ঘাড়টা একপাশে কাত হয়ে আছে। ঘাড় ব্যথা হতে বাধ্য সিজা একবার ভাবল ডাকবে কিনা। পরক্ষণেই মন না বলল। সারাদিনের ধকলের পর এই অস্থির লোক আবার মারামারিও করেছে। শরীর নিশ্চয় অবসাদগ্রস্ত। এখন ডেকে ঘুম ভাঙানো উচিত হবে না। ফলে নিজেই দ্বিধাদ্বন্দ্ব ত্যাগ করে বালিশ ঠিক করে দেবে বলে ভাবল। কিন্তু একজন শক্তসামর্থ্য পুরুষ মানুষকে ঘুমন্ত অবস্থায় এক চুল পরিমাণ নাড়ানো যে অসম্ভব ব্যাপার, সেটা ভাবেনি। দিকে কোথা থেকে আসা পানির ছিটে ফোটা, বরফ ঠান্ডা কোমল হাতের স্পর্শ আর খুব কাছ থেকে পাওয়া এক ধরনের মিষ্টি সুবাস নাসারন্ধ্রে ধাক্কা দিতেই স্টান চোখ খুলে গেল ইহসানের। কয়েক পল তাকিয়ে থাকার পর যেন মস্তিষ্ক সচল হল তার। সিজাকে মুখের উপর ঝুঁকে থাকতে দেখে বিস্মিত হয়ে গেল। নড়েচড়ে উঠে তীক্ষ্ণ স্বরে বলল, এখানে কি করছিস? সিজা লাফিয়ে উঠে দূরে সরে গেল। আমতামতা করে বলল, বেকায়দায় দুটো বালিশে ঘুমাচ্ছ, ঘাড় বাঁকা হয়েছিল।
তাই ঠিক করতে চেয়েছিলাম আমাকে ডাকলেই হতো কাঁচা ঘুম থেকে ডেকে তোলা ঠিক নয় সিজার মুখটা স্নিগ্ধতায় ভরা। ভেজা চুলের পানি টপটপ করে গড়িয়ে পড়ছে। মেয়েটা আলতো হাতে চুলগুলো সামলাচ্ছে। ভালো লাগছে দেখতে। তবে ইহসান বেশিক্ষণ তাকাল না। চোখ ঘুরিয়ে একপাশে কাত হয়ে শুতে শুতে প্রসঙ্গ বদলাল। আলোটা নিভিয়ে দেখি। সিজা আলো নিভিয়ে দিতেই বাইরে থেকে আসা আধো সোনালি আলো ঘরে কুচি বিছিয়ে ছড়িয়ে পড়ল। অন্ধকার আর পুরোপুরি হল না। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই সিজার কানে এলো ইহসানের কণ্ঠস্বর। রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো গো। সিজা চট করে মুখ নামিয়ে বলল, কোথায় শোব? ইহসান চোখ পাকিয়ে তাকাল। এরপর একপাশে সরে গিয়ে বিছানার অন্য পাশটা খালি করে দিল। মাথাটা একটু উঁচিয়ে রেখে বিরক্তি নিয়ে বলল, শুটিং স্পটে নেই তুই? সিনেমা না এটা? না তুই হিরোইন, আমি হিরো। থাপ্পড় আরেকটা গালে পড়ার আগে বুঝে নে তোর জায়গাটা কোথায়। সিজা আর কথা বাড়াল না। একরাশ লজ্জা, ভয় আর সিডরের গতিতে চলা হৃদ স্পন্দন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল ইহসানের পাশে ফাঁকা অংশটাতে। এরপর একে একে কেটে গেল অনেকটা ক্ষণ। ঘড়ির কাঁটা জানান দিল সময় এখন মধ্যরাত। সিজার হাসফাস লাগছে, কিছুতেই চোখের পাতা এক হচ্ছে না। এলিজার কথা মনে হচ্ছে। মেয়েটা এখন কি করছে? ঘুমাচ্ছে নাকি পড়ছে? সামনে এইচএসসি পরীক্ষা মেয়েটার। এখন টেস্ট চলছে। মেয়েটার তো আবার রাত জেগে পড়ার অভ্যাস। কিছু কি খেয়েছে? সিজাকে কি মিস করছে? সিজা তো খুব করছে। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে চলে যেতে। ছোট বোনটাকে ছাড়া কখনো ঘুমিয়েছে সে? কভু নাকি থেকে কি হয়ে গেল একটা দিনের ব্যবধানে। সিজা কি গতরাতেও ভেবেছিল চিরকাল যাকে নিজের বড়ভাইয়ের চোখে দেখে এসেছে আজ তার বউ হয়ে নিজের বাবা বোন ফুপিটাকে ছেড়ে চলে আসবে? কখনো ভাবেনি। অথচ পরিস্থিতি বাধ্য করেছে। আধারে সিজার চোখ জ্বলে ভরে উঠল। নাক টানো অনবরত। আচমকা টের পেল কেউ ওকে টেনে নিচ্ছে বিছানার অন্য পাশে। সিজা ভরকে কিছু বলতে যাবে তার আগেই নিজেকে পাশের পুরুষের বুকে আবিষ্কার করল। পুরুষালী কণ্ঠটি ধীরে ধীরে নেমে এলো ওর কানের কাছে। নিম্ন স্বরে বলল, ঘুম আসছে না? এলিস বুড়ির কথা মনে পড়ছে? ইহসানের গলায় আহ্লাদ খুঁজে পেয়ে সিজা এবার ফুপিয়ে উঠল এক প্রকার। আমি ওকে ছাড়া থাকতে পারব না গি। ইহসান ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে অস্থির কণ্ঠে বলল, হুশ, কাঁদে না গি। আমি ওকে মিস করছি, বুঝতে পারছো তুমি? পারছি। ওকে নিয়ে ভাবিস না, ভালো আছে। আসার সময় দেখে এসেছি। সিজা মুখ তুলে চাইল ইহসানের দিকে। ক্ষোভ নিয়ে বলল, খারাপ তুমি আসলেই। বলনি কেন? ইহসান বলল, কারণ তুই কাঁদুনি বুড়ি, তোর মতো না, যথেষ্ট স্ট্রং। এক্সাম আছে পরশু, পড়ছে। আমি তো আসতে বলেছিলাম, রাজি হল না। বলল এক্সামের প্যারা শেষ হলে দেখা যাবে। তাছাড়া তোর ফুপিকে বলে এসেছি, খেয়াল রাখবে গু। আর বাবা? ওষুধ নিয়েছে ঠিকঠাক? নিজ হাতে খাইয়ে এলাম। চিন্তা করিস না, সব ঠিক আছে, সবাই ঠিক আছে গি। সিজা একটু শান্তি পেল যেন। ইহসান এবার ওর মনোযোগ ঘুরাতে বলল, মাঝে মধ্যে মনে হয় এলিজ না তুই বাচ্চা। এলিজের মতো হ। মাত্রাতিরিক্ত টান ওর প্রতি কমা একটু। আশেপাশের কাউকে ওখান থেকে কিছু টান বিলিয়ে দিলে বেশি ক্ষতি তো হবে না গি। সিজা খেপে গেল। ছোট থেকে ওকে বড় করেছি আমি। ও আমার বোন, কম মেয়ে বেশি। তুমি কিভাবে ওসব বলছ? ইহসান ওর রাগ বুঝে অন্ধকারে ঠোঁট চেপে হাসল। বলল, আচ্ছা আর বলব না। ঘুমা ঘু। আসছে না গি? কি করলে আসবে? সিজা ভার স্বরে বলল, এলিজাকে সঙ্গে নিয়ে ঘুমালে গু। ইহসান দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, বোনা শত্রু? কিন্তু মুখে বলল, এখন তো সম্ভব হচ্ছে না। যখন সম্ভব হবে তখন এনে দেব ওকে। এখন চোখ দুটো বন্ধ করে নিজেও ঘুমা, আমাকেও ঘুমাতে দে। দয়া কর। সুইজার অভিমানে গাল ভারী হল। ইহসানের বুক থেকে ছাড়া পেতে চাইল, কিন্তু ছাড় পেল না। উল্টো শক্ত দুটো হাত ওকে আরও জাপটে ধরল। সুইজার দম বন্ধ হয়ে যাচ্ছিল। একটুখানি মুক্ত হয়ে অক্সিজেন নেওয়ার জন্য ছুটোছুটি শুরু করতেই ইহসান ধমক দিয়ে বলল, চুপ করে ঘুমা। আর জ্বালাস না গিয়ে।
সিজা শান্ত হয়ে মুখ ফুটে বলল, শ্বাস নেবু। ইহসান একটু আলগা করল হাতের বাঁধন, তবে ছাড়ল না। সিজা এতক্ষণে একটু স্বস্তি পেল, বুক ভরে শ্বাস নিয়ে সে হতাশ গলায় শুধাল, ছাড়বে না? ইহসান রুক্ষ স্বরে বলল, ছাড়ার জন্য তো ধরিনি গু।